ভাবিগণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একা খেলবো, আই মিন লুডো। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশ থেকে একেবারে লাগামহীন হয়ে এসেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করল। শার্টটা তোমার খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীরু। এদের নজর বহুত খারাপ, তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজিন রিলেটেড পোষায় না। থ্রিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ বেঞ্চি কাটল। ফারাজ তা দেখে আবার যোগ করলো, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদী কেমন করে দিব? প্রতিবন্ধী বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সৎকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আড়তে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের রাতটা হ্যান্ডেল করো কোনো মতে। আমি জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরহিত। বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা, কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো। চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সবকিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়ে। বাহিরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও, মোহনা ভাবি কিন্তু এক নম্বরের কাইসটা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেইভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ানের ট্রলারের বান্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরকে এক নজরে দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, সেখানে তাদের নানা কাজে লাগানো হবে। বেশিরভাগ ক্ষেত্রে এমন কাজে যা কোনোভাবে সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজে এদের মূল্য নেই। তাই তাদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতোমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটা কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মেয়েটা ট্রলারে নাই, পালাইছে, মাইয়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে। বাতাস কেমন যেন অস্থির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্ত সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। গাছপালার পাতায় পানি জমে টুপটাপ শব্দ করছে। এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ল। চিত্রা ভ্রু কুঁচকে গেল। তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির ওপর কিছু একটা ভেসে আছে। একটা নয়, দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ভালো করে দেখার চেষ্টা করলো। মানুষ, হ্যাঁ, ওইগুলো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠল। ধরফরিয়ে ঘরের ভেতর ফিরে এলো সে। ফারাজ! চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে। ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ, নিচে পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে। ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসলো। এক নিমিষে ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল।
পুকুরের দিকে তাকিয়ে দেখলো সত্যি দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে, তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটা সিগারেট বের করলো, নিঃশব্দে ধরিয়ে একটা টান দিল, তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এতটুকুই বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রে কিছু বুঝে ওঠার আগেই তার পেছন পেছন ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই, পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে, চোখ দুটো কোঠর থেকে তুলে আনা হয়েছে, ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছে, আর দুজনেরই ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথা সেলাই টেনেছে। লাশের গলায় ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা। তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে মৃত্যু খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যে এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়ে মরণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিছুটি টের অবধি পায়নি। খুনি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা না। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগকে কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহির বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরে ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউ হোক না কেন, বাহিরের লোক নয়। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস করতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে নিয়ে ছুটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল, আজ সেই লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। চিত্রা আরো একবার ফারাজের দিকে তাকালো, অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না, চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সবকিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকারী, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধাবোধ করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময় অজানা। জানলে মা কষ্ট পাবেন, আর সে কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানে যায়নি। নীলু তার দলের অনেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন, তারা একটা ভাবে আরেকটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঝামেলা হওয়ার আগে। আর ওপর দিয়ে হারুনকে সহ আরো কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেই নিয়ে ঝামেলা চলছে। এখন সেই ভয়ে কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহমুদা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখাশোনার জন্য এক মহিলা আছেন, তিনি মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখে পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙ্গুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে।
সোহান থালায় তাকিয়ে দেখলো খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করলো, ছিল বলতে? মাহমুদা জবাব দিল, কেন, রাইতে না আপনি একটা টিফিন বক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? হ, একটা লোক আইছিল, বক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম করে দিলাম। ভালো কথা, টিফিন বক্স যে ব্যাগে দিয়া দেওয়া হয়েছিল সেখানে একটা কাগজও ছিল, আমি খুইলা দেখি নাই। সোহানের শরীর কেমন জানি শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতে কিং কর্তব্য বিমূঢ়। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে, খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করছি, আমাকে ঘাটতে আসিস না, নিজেই ঘেটে যাবি, নিজের লোকেদের সতর্ক করবি। আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ডেমো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, থুতু ফেললো। মানুষের কলিজা এতক্ষণ ধরে উপভোগ করছিল সে, এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতে আরো একবার অস্বস্তিতে কুকড়ে উঠল সে। গলার গভীরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙ্গুলগুলো অপস হয়ে আসছে। কোন হারামির কাজ এসব? কে হারুনকে মেরেছে?